Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, welcome back to PRC Foundation. আমি লেকচারে ডিজায়ার আন্ডার দ্য এলমস এই নাটকটি থেকে একটি প্রশ্ন আলোচনা করব। সেই প্রশ্নটি হচ্ছে, হাউ ডাজ ওনিল রিঅ্যাক্ট টু দ্য ফিলোসফি অফ পিউরিটান ডিসকাস। তো এই প্রশ্ন আলোচনা করতে গেলে প্রথমে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশনে আমরা কি কি প্রোভাইড করব, সেখানে আমরা প্রোভাইড করব রাইটারের লাইফ ডিউরেশন এবং এই প্লেটা কখন প্রিমিয়ার্ড বা পাবলিশ করা হয় সেই ডেটটা আমরা দিয়ে দিব। তো এরপরে আমরা এই প্রশ্ন থেকে যেটা গুরুত্বপূর্ণ কিছু দু একটা সেন্টেন্স সেটা কিন্তু এই ইন্ট্রোডাকশনে দিয়ে দেব, যাতে করে টিচার বুঝতে পারেন যে এই প্রশ্ন কি সম্পর্কে লেখা হয়েছে এবং এই প্রশ্নে মানটা কতটুকু হতে যাচ্ছে। আমি মূলত প্রশ্ন ডিসকাস করার সময় জাস্ট গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্ট আমি ধরিয়ে দিয়ে থাকি। তো এখানে আমরা কয়েকটা পয়েন্ট ধরিয়ে দিব। সেটা হচ্ছে প্রথম যে পয়েন্ট আসে এই প্রশ্নের জন্য সেটা হচ্ছে পিউরিটান ফিলোসফিটা কিরকম, এটা আগে আমাদেরকে বলে দিতে হবে। তো গাইস, পিউরিটান ফিলোসফি এটা কিন্তু ডক্ট্রিন অফ সাপারেশন বলা হয়ে থাকে এটাকে। আর এই পিউরিটান ফিলোসফি বা পিউরিটান যেই বিষয় সেটা কিন্তু খুব গোড়া বা একগুঁয়ে বা অদম্য ধরনের একটি বিষয়। এটা বলা হয়ে থাকে যে পিউরিটানিজমের যেই ফিলোসফি সেই ফিলোসফিটা একজন পিউরিটানকে নিজের জীবনের দরজায় ভিক্ষুক হিসেবে গড়ে তোলে। আমরা কিন্তু এই প্লেটাতে ইউজিন ওনিলকে নেগেটিভলি পেয়েছি পিউরিটানদের উপর, অর্থাৎ তিনি পিউরিটান ফিলোসফিটাকে কিন্তু নিন্দা করেছেন। তো এরপর যে পয়েন্ট আমরা তুলে দেব সেটা হচ্ছে স্টেরিওটিপিক্যাল মেন্টালিটি, অর্থাৎ পিউরিটানিজমের যে ফিলোসফি বা পিউরিটান লোক তারা কিন্তু স্টেরিওটিপিক্যাল মেন্টালিটি হয়ে থাকে। তারা কিন্তু সহজ সাবলীল ভাবে কোনো কিছুতে বুঝতে চায় না বা বিশ্বাস করতে চায় না, তারা এক প্রকার কঠোরতায় বিশ্বাসী। আমরা কিন্তু এই প্লেটার যে প্রধান যে চরিত্রগুলোর মধ্যে একটি চরিত্র ইফ্রেম ক্যাবটের মধ্যে কিন্তু আমরা এই ধরনের মানসিকতা পেয়ে থাকি। তো এই বিষয়টা কেমন, একসময় কিন্তু ক্যাবট নিজেকে প্রকাশ করে যে সে কিন্তু হার্ড গডে বিশ্বাসী এবং হার্ড ওয়ার্কিং এ বিশ্বাসী। সে মনে করে সহজভাবে গডকে পাওয়া যাবে না, বরং কঠোরভাবে পরিশ্রমের মাধ্যমে কঠোর গড পাওয়া যাবে। অর্থাৎ তিনি ইজি গড তিনি স্বীকার করেন না, বরং তিনি স্বীকার করেন কিন্তু কঠোর গড। এছাড়াও তার কিন্তু এই যে গোড়া একটি মানসিকতা সেটা কিন্তু পেয়ে থাকি একটি ডায়লগে। সে ডায়লগটা কিরকম ছিল, সে বলে যে আমি যদি পারতাম তাহলে কবরে এই ফার্ম হাউসটি আমি নিয়ে যেতাম, আমি কখনো এই ফার্ম হাউসের মালিকানা অন্য কাউকে দিতে চাই না। তো এটা এক ধরনের গোড়ামি ছাড়া আর কিছু নয়। এছাড়াও নাটকের শেষ দিকে কিন্তু সেই ফার্ম হাউসটিকে পুড়িয়ে দিতে চায় যাতে এই ফার্ম হাউসটিকে কেউ মালিকানাধীন করতে না পারে। এছাড়াও ইভেনের চরিত্রের মধ্যে কিন্তু তার পিতার মতোই কিন্তু মেন্টালিটি পেয়ে থাকি এবং সে কিন্তু খুব প্রতিহিংসা পরায়ণ। এরপরে যে পয়েন্ট আসে সেটা হচ্ছে হার্ডশিপ অফ পিউরিটানিজম, অর্থাৎ পিউরিটান যারা তারা কিন্তু মোটেই সহজভাবে জীবনযাপন করতে পারে না, সেই বিষয়টি কিন্তু এখানে দেখানো হয়েছে। একবার অ্যাবির কাছে ইফ্রেম ক্যাবট কিন্তু তার অতীত জীবনের ঘটনা বর্ণনা করে। সে বলে এখন যে ফার্ম হাউস যেখানে আছে সেই ফার্ম হাউস কিন্তু এখানে করা হয়েছে প্রায় 50 বছর আগে, যখন তার বয়স ছিল মাত্র 20 বছর। তো সেই 20 বছর বয়সে সে এখানকার মধ্যে সবচাইতে স্ট্রংগেস্ট এবং টাফেস্ট শক্তিশালী কিন্তু মানুষ ছিল এখানে, এবং সে এখানে ফার্ম হাউসটি তৈরি করে এবং সবাই কিন্তু একে দেখে হাসতে থাকে, কারণ এই জায়গাটা ছিল পাথুরে এবং অনুর্বর, এখানে উর্বর কিন্তু জমি ছিল না। সে কিন্তু এখানে আবাদ শুরু করে এবং ফসল ফলানোর চেষ্টা করে। এছাড়াও সে কিন্তু একবার উর্বর জমি পেয়েছিল, কিন্তু সেখানে থেকে আবার ফিরে এসেছে, কারণ ভয়েস অফ গড তাকে বলেছে না তুমি হার্ডশিপে যাও, নিজেকে হার্ড বানাও এবং সেভাবে আমাকে পাওয়া যাবে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে পিউরিটানদের যে গডের ওপর বিশ্বাস, সেই বিশ্বাসটা কতখানি গাঢ় এবং কেমন গোড়ামি, যেটা ভয়েস অফ গড তাকে বলতেছে এটা কিন্তু আদৌ বিশ্বাস করার মতো। যদি আমরা এটাকে বিশ্বাস করি তাহলে তাকে কিন্তু প্রফেট হতে হবে, কারণ প্রফেট ছাড়া ভয়েস অফ গড কিভাবে শুনতে পায়, এটা একটু চিন্তার বিষয়। তো সে কিন্তু এভাবে জীবনটা পরিচালিত করে, এই গল্পটা কিন্তু অ্যাবিকে শুনিয়ে দেয়। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে হার্ডশিপ অফ পিউরিটানিজম কেমন। তো মূলত আমরা দেখতে পাই যে পিউরিটানদের জীবন কিন্তু কঠোর। এরপর আসে গাইস মেল ডোমিনেটেড সোসাইটি, অর্থাৎ পিউরিটানদের মধ্যে কিন্তু মেল ডোমিনেটেড একটি পাওয়ার আছে। সেই পাওয়ারটি কেমন, এটা কিন্তু ইফ্রেম ক্যাবটের মধ্যে আমরা পেয়ে থাকি। ইফ্রেম ক্যাবট সে কিন্তু নিজেও একজন কঠোর পরিশ্রমী এবং তার পরিবারের সকলকে কিন্তু কঠোর পরিশ্রমী বানিয়েছে। তার স্ত্রী থেকে শুরু করে তার 3টি পুত্র সবাইকে সে কিন্তু কঠোর পরিশ্রমী বানিয়েছে, এবং সে কোনোভাবেই চায় না তার কথার উপর অন্য কেউ কথা বলুক, এবং সে সবসময় চায় যে তার কথা মতো যেন সবাই চলে, এবং সে যা অর্ডার করবে সেই অর্ডার অনুযায়ী কিন্তু তার সবাইকে চলতে হয়েছিল এই ক্যাবটের ফার্ম হাউসটিতে। মূলত লেখক এখানে ক্যাবটের চরিত্রের মাধ্যমে
এই মেল ডমিনেটেড সোসাইটিকে বর্ণনা করেছেন। এরপর যে পয়েন্ট আসে সেটি হচ্ছে এভিল ইফেক্টস অফ পিউরিটানিজম, অর্থাৎ পিউরিটানিজমের যে ইফেক্টটা সেটা কেমন। এই নাটকে কিন্তু আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ইফ্রেম ক্যাবটের একাকিত্ব এবং এছাড়াও অনেকেরই কিন্তু প্রায় সবার একাকিত্ব আমরা এখানে লক্ষ্য করি। তো এই পিউরিটানিজের এই কঠোরতম যে বিশ্বাস ইফ্রেম ক্যাবটের মধ্যে জন্মেছে, সেই বিশ্বাস থেকেই কিন্তু এই একাকিত্বের উৎপত্তি হয়েছে। সে কিন্তু বলে যে আমি গরুর সাথে কথা বলতে পছন্দ করি, কারণ গরুরা আমাকে বুঝতে পারে, এখানে আমার পরিবারে কেউ বুঝতে পারে না, যার কারণে সে কিন্তু একাকিত্ব অনুভব করে। এবং এই একাকিত্বের ফল হিসেবে কিন্তু আমরা এই নাটকের ট্র্যাজেডি যেটা ঘটে সেটা কিন্তু আমরা পেয়ে থাকি। তাহলে আমরা এখানে দেখতে পেলাম কি একাকিত্ব কিন্তু এসেছে এভিল ইফেক্ট হিসেবে পিউরিটান ফিলোসফি থেকে। এরপর যে পয়েন্ট আসে গাই, সেই পয়েন্ট হচ্ছে ভিকটিম অফ ওন ফিলোসফি, অর্থাৎ এই নাটকে আমরা দেখতে পাই ইভেন এবং ইফ্রেম ক্যাবট এরা কিন্তু নিজের ফিলোসফিতে নিজেই বিদ্ধ হয়ে গেছে। তারা বিদ্ধ হয়েছে এভাবে যে ইভেন এবং ক্যাবট তারা কিন্তু কোনো বিষয়ে এক আনাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই ইভেনের প্রভাবে কিন্তু তাদের দ্বারা জন্ম নেওয়া যে শিশু, নতুন শিশু, সেই শিশুটিকে কিন্তু হত্যা করে অ্যাবি। আর এদিকে ক্যাবটের যেই একাকিত্বের যেই ফল, সেই ফল কিন্তু সে নিজে ভোগ করেন শেষ জীবন পর্যন্ত, যেটা আমরা গল্প থেকে পেয়ে থাকি। এছাড়াও অ্যাবির জীবনেও কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে বা ট্র্যাজেডি আমরা যেটাই বলি, তার কিন্তু একটা কারণ হচ্ছে এই পিউরিটান ফিলোসফি। কারণ সে তো সবসময় হার্ডশিপের মধ্যে চাচ্ছিল না, কিন্তু তাকে তো হার্ডশিপ বানানো হয়েছে এই পরিবারে। এবং এখানে ইফ্রেম ক্যাবটের কাছ থেকে ইভেন পেয়েছে তার স্টেরিওটিপিক্যাল মেন্টালিটি, আর সেখান থেকে কিন্তু অ্যাবির উপরে এই প্রভাবটা পড়ে, যার কারণে এই নাটকটি কিন্তু ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে ইফ্রেম ক্যাবট বা ইভেন বা অন্য যে চরিত্রগুলো আছে তারা কিন্তু তাদের ফিলোসফিতেই কিন্তু তারা বিদ্ধ হয়েছে এবং তারা কিন্তু তাদের ফলাফল পেয়েছে। এরপর যে পয়েন্ট আসে সেটা হচ্ছে প্রাইড অ্যান্ড লস অফ শোয়িং রেসপেক্ট। পিউরিটান ফিলোসফির মধ্যে কিন্তু আমরা পেয়ে থাকি তারা কিন্তু খুব গর্ব ভরে কথা বলে এবং এছাড়াও কিন্তু তাদের অন্যকে শ্রদ্ধা দেখানোর যে বিষয় সেটি কিন্তু খুব কম। এই গল্পটার মাধ্যমে কিন্তু এই বিষয়টা আমরা পেয়েছি। যেমনটা আমরা পাই ইফ্রেম ক্যাবটের চরিত্রের মধ্যে, যখন বাচ্চাটি জন্ম হয় ইভেন এবং অ্যাবির মাধ্যমে, তখন কিন্তু ক্যাবট তার নিজের বাচ্চা মনে করে সেখানে কিন্তু একটি ড্যান্স পার্টির আয়োজন করে বা সিঙ্গিং পার্টি। তো সেখানে কিন্তু একজন বৃদ্ধ ফার্মার ক্যাবটকে বলে যে 75 বছর বয়সে তুমি এত শক্তি কিভাবে পেলে? তো সে বলে আমি কিন্তু অনেক শক্তিশালী এবং এখানে অনেক মানুষ জানে না আমি কতটা শক্তি অর্জন করেছি, যার ফসল হিসেবে কিন্তু এই বাচ্চা, কিন্তু আসলটা ইভেন এবং অ্যাবির মাধ্যমে এই বাচ্চাটা কিন্তু হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওল্ড ফার্মারের সাথে যে তার আচরণ বা ডায়লগ, সেই ডায়লগটা কিন্তু মোটেও গ্রহণযোগ্য ডায়লগ হতে পারে না। কারণ একটা মানুষ কোনো কিছু জিজ্ঞাসা করতেই পারে, কিন্তু সেভাবে তো উত্তর দেওয়া উচিত, কিন্তু এখানে কিন্তু আমরা সেইভাবে এই ডায়লগগুলো পাই না। এখানে ইফ্রেম ক্যাবট একজন যুবকের মতো কথা বলে যে হ্যাঁ আমার এই শক্তি আছে, আমি একটা বাচ্চা উৎপন্ন করতে সক্ষম। তো এটা আত্মগর্ব, এই বিষয়টা এখানে দেখানো হয়েছে পিউরিটান সোসাইটির জন্য বা পিউরিটান ফিলোসফি হিসেবে আমরা এটাকে বলতে পারি। এগুলো হচ্ছে মূলত কয়েকটি মেইন পয়েন্ট। এছাড়াও যদি তোমরা পারো কোনো পয়েন্ট তুলে দিতে তো নো প্রবলেম, আরো ভালো হয়। আর আমি মনে করি এই কয়েকটা পয়েন্ট তুলে দিলেই এই প্রশ্নটা ডেভেলপ হয়ে যাবে। আর এর শেষ যে পয়েন্ট সেটা হচ্ছে কনক্লুশন। তো আমি সব প্রশ্নের ডিসকাশনে বলে থাকি কনক্লুশন নিজের মতো করে 2 বা 3টি সেন্টেন্সের মাধ্যমে শেষ করে দিলে ভালো হয়। পুরো প্রশ্নের সামারি থাকবে এই কনক্লুশনে এবং নিজের ওপিনিয়ন থাকবে। তো এই ছিল প্রশ্ন। তো তোমরা যদি কেউ চাও আমাদের এই নোটটা সংগ্রহ করতে, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল দিয়ে এই নোট সংগ্রহ করতে পারো, বা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট ভিজিট করে কিন্তু নোটটা কালেক্ট করতে পারো। পরবর্তীতে আবারও তোমাদের সাথে কথা হবে অন্য কোনো প্রশ্ন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।